তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। এরপরে যেই দাবিটা তুলেছেন সেই দাবিটা তুলেছেন আসিফ নজরুল, খুবই সন্দিহান লোক, কোনো কিছুই ক্লিয়ারেন্স নাই, কোন পক্ষে যে কাজ করেন নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেন ওনার আগামাথা ধরা অনেক টাফ। আমাদের যিনি প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন জুবাইদা, তো উনি যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে কোন ক্যাপাসিটিতে যাচ্ছে, এবং ওনার মেয়েকেও বাংলাদেশে হলো নিয়ে আসছে, কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি, বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনের ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখার সুযোগ হয়েছিল, খুবই ভালো স্যান্ট লাগাইতো, পুরা মানে জেল খুব ভালো স্যান্টে সুগোভিত হয়ে যেত, মানে অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম আরে ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো ওই এদের মধ্যে আরও কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাংয়ে আরও অনেকগুলো লোক আছে, এবং এই গ্যাংটা আরও শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে, ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র নাই, এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নাই। যদি পড়াশোনা থাকতো তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরাও বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী, তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়, সেটা আমার সমস্যাটা বুঝার কথা আরে। তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে, আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ডট 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 ডট, ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিল হলো। এই জন্য হলো এই এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। আরই আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতা লিড দিবে, এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসী কাজ করে। আমরা ইনশাল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলোকে সাইজ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমাদের যিনি প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন, তার কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে? নাই তো। রাষ্ট্রের কোনো পদ আছে? নাই। অন্য দেশে কিন্তু ফার্স্ট লেডি বা এই ধরনের একটা পদ থাকে, বা আপনি দেখবেন বারাক ওবামার যিনি ওয়াইফ ছিল উনি মেলিন্ডা ফাউন্ডেশন বা একটা ফাউন্ডেশন খুলে ওইটার আন্ডারে কাজ করেন। আবার যারা রাজারা আছে তাদের ওয়াইফরাও একটা ফাউন্ডেশন খুলে ফাউন্ডেশনের অধীনে হলো কাজ করে। তো বাংলাদেশের এই যে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে, ওনার নাম কি যেন, জুবাইদা, তো উনি যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে কোন ক্যাপাসিটিতে যাচ্ছে, এবং ওনার মেয়েকেও বাংলাদেশে হলো নিয়ে আসছে, কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। তারপরে একজন বাংলাদেশের যিনি কলকাঠি নাড়েন, ইসমাইল জবিউল্লাহ নাম, মানে প্রশাসনের সবচেয়ে যিনি কলকাঠি নাড়েন, ওনার একজন শালা আছে মুস্তাফিজুর রহমান হিরো, তাকে নিয়ে বানাইছে হলো আপনার আইডিয়াল কলেজের মনে সভাপতি। এরপরে হলো আপনার ক্রিকেট বোর্ডগুলোতে দেখবেন সবাই বাচ্চা টাচ্চাকে দিয়েছে। তো বাংলাদেশে তো কিন্তু এক ধরনের মোনার্কি আছে, এবং এই মোনার্কির বিপরীতে কিন্তু যখন দেশটার নাম দিয়েছেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিক শব্দটা হলো গণপ্রজাতন্ত্রী, যেখানে জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো দুইটা গোষ্ঠী, একটা হলো শেখ ফ্যামিলি যাকে আমরা বিদায় করেছি, আর একটা জিয়া ফ্যামিলি আছে। আল্লাহ জানে ওনাদের কি হবে, যে অবস্থা ওনারা শুরু করেছেন এটা হলো ভবিষ্যতের আমরা বলতে পারবো। এখনই কিছু বললে আবার আমাদের উপর অত্যাচার নেমে আসবে। একটু স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে হবে, হ্যাকমতের সাথে। এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। 1 কোটির মধ্যে অলরেডি মনে হয় 1 কোটি লোকের কর্মসংস্থান তারা করে ফেলছে, তবে 1 কোটি বাংলাদেশের জনগণের করে নাই। সবগুলাই হলো বাংলাদেশের ছাত্রদল যুবদল যারা গাড়ির পিছনে দৌড়িয়েছে তাদেরকে হলো কর্মসংস্থান হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে কর্মসংস্থানের যে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হলো আপনি যদি গাড়ির পিছনে দৌড়ান, পড়াশোনা করা লাগবে না, তাহলে হলো কর্মসংস্থান। অর্থাৎ বিএনপির যে কর্মসংস্থান
সেই কর্মসংস্থানটা হলো বিএনপির দলীয় নেতাকর্মীদের জন্য। ফলত আমাদের যারা গণঅভ্যুত্থান আন্দোলনে এসেছিল তারা কেন এসেছিল? একটা চাকরির জন্য। একটা মানুষ একটা চাকরি চায়, একটা মানুষ জীবনের মান উন্নয়ন চায়, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে পারি নাই। ফলত আমাদের পুরো সোশ্যাল সেক্টরটা ইনস্টেবল জায়গা রয়েছে, স্ট্যাবিলিটি নাই। স্ট্যাবিলিটি না থাকলে আমাদের এখানে দেখেছেন যে আপনারা হলো গত 2 বছরে কেউ হলো ডানপন্থার দিকে ঝুঁকে যায়, কেউ হলো এক্সট্রিমিজম হয়ে যায়, কিন্তু রাইট যে পলিটিক্স বাংলাদেশে সেদিকে কেউ যাচ্ছে না। এবং হিন্দুরাও এখানে এক্সট্রিমিজম হয়ে যায়। আবার হলো অনেকে হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে, দেখেন সুন্নিদের উপরও হামলা হচ্ছে। তো বাংলাদেশে স্টেবল না সিকিউরিটির ক্ষেত্রে। যেই কথাটা গুরুত্বপূর্ণ এই জায়গাটায়, আর এটা হলো ফরেন পলিসি। ফরেন পলিসির ক্ষেত্রে আমরা বলি আমরা সেন্ট্রিস্ট। তা আমাদের বলা হয়েছে কোনো আমাদের শত্রু নাই, সবাই বন্ধু। তো পাগলের কোনো আসলে শত্রু থাকে না আরই, পাগলের সব বন্ধু থাকে আরই। তো এই জন্য আমরা বলবো আমাদের স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করতে হবে নতুনভাবে, যে আমাদের সাউথ এশিয়া রিজিয়নে আমরা দেখেন 3 দিক দিকে ভারত দিয়ে ঘেরাও আছি, এবং ভারত যেটা করতেছে তাদের সংবিধান সংস্কার করতে চেষ্টা করেছে, এবং সেই ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে শিক্ষা সংস্কার আন্দোলনে তারা নেমে এসেছে। তা আমরাও আপনাদের যুবশক্তিকে বলবো আপনারা যেন স্পেসিফিক একটা আন্দোলন ধরেন, যেটা কর্মসংস্থান আন্দোলন, যে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কী ওয়েতে সরকার দিতে হবে, এটার জন্য আপনারা রাজপথে নামেন। তাহলে যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে, যিনি ইউথ এবং স্পোর্টস মিনিস্টার রয়েছে, সে আমাদেরকে কি দিয়েছে, সে যদি ব্যর্থ হয় তার পদত্যাগ করান, আর সে যদি ভালো হয় তাকে হেল্প করেন। এর বাইরে তো কোনো কিছু নাই। যারা নারী আছে তারা নারী সেক্টরে অনুযায়ী কাজ করেন, আপনারা এক একটা ধরে কাজ করেন। যদি এটা করতে পারেন, আশা করি যে যারা ইন্ডিয়া স্টুডেন্ট আছে তারা কিন্তু ধর্মান্ধ যিনি আছে তাকে নিয়ে কাজ করতেছে, এবং সেখানে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করার জন্য কাজ করতেছে। ওরা স্পেসিফিক দপ্তর ধরে কাজ করতেছে। আরেকদিকে হলো আমাদের বঙ্গোপসাগরে ওই সময় মুক্তিযুদ্ধের সময় হলো আমেরিকা উপস্থিত হয়েছিল, এবং এখনও আমেরিকা আছে, ভবিষ্যতেও তারা এখানে বড় একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্ষমতা রাখতে চেষ্টা করতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের পানি ছাড়া কোনো মুক্তি নেই। সাগরে আমাদের শেষ বাঁচার উপায়, হয়তো সাগরে যে আমরা হলো বাঁচবো অথবা মরবো। ওই যে তীর হারায় ঢেউর সাগে পাড়ি দিব রে, আমাদের ওই পাড়ি দেওয়া ছো না। এই জন্য হলো এগুলো অনুধাবন করেই এই যে ফররুখ তো কিন্তু বাংলাদেশ থেকে ইসলামপন্থীরা হারিয়ে দিয়েছে। ফররুখ আমাদের একটা চেতনার উজ্জীবনী জায়গা। ফররুখ কিন্তু এই জায়গাটা ধরেছেন এবং উনি কথা বলেছেন, এবং এখানে যারাই বাংলাদেশের কবি আছেন তারা এই বিষয়গুলো কথা বলেছেন, সে বিষয়গুলো আওয়াজ দিয়েছেন। তো আমি আজকে আপনাদের একটু বেশি সময় নিয়ে গেলাম, আপনাদের একটা স্পেসিফিক নলেজ দেয়। আমরা যখন সেই গণভবনে বসেছিলাম সরকার গঠনের জন্য, তো ওয়াকার সাহেব একটা কথা বলেছিলেন, আমার এখনও স্পষ্ট স্মরণ আছে। ওয়াকার সাহেব বলতেছিলেন যে আমি একটু সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করি, আমি কোনো দুর্নীতির পক্ষে না, এবং আমি কোনো চাঁদাবাজি এগুলার পক্ষে না। তো ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের চাঁদাবাজিকে সায় দিয়েছে, ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের মতন একজন দুর্নীতিবাজকে হলো ক্ষমতায় বেশিয়েছে, তখন ওনার সততা নিয়ে প্রশ্ন আসে। এই জন্য আমি ওনাকে বলি, যখন দাঁড়ি রেখে আর্মি প্রধান এসেছে, আমি বলি যে শেষ বয়সে মানুষের হলো মানে ভূতে ধরে আর কি। ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখা শুরু করে, এবং তার যদি এটা রিয়েলি অনুভূতি নিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমি ওয়েলকাম জানাই। এবং আমি মনে করব যে দাঁড়িয়ে একটা সুন্নাত, এই সুন্নতের রেসপেক্টের জায়গাটা যদি কেউ রাখে সেটা তো ওয়েলকাম। উনি আমাদেরকে একটু ভেলকিবাজি দেখানোর জন্য চেষ্টা করতেছে। এবং আমরা যখন সেখানে বলেছিলাম যে প্রোক্লেমেশন দেব, তখন চিফ অফ আর্মি আমাদেরকে বললেন যে আমি দেশের বাইরে আছি, একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভিন্ন দিকে, জাসদের মতন তোমরা হয়ে যেতে পারো, আমি দেশে আসি তারপর একটা ব্যবস্থা নেব। তো সেই সময় আমরা বলেছিলাম ঠিক আছে আর্মিও দেশে আসুক। ইউনূস স্যারও ওই সময় হলো দেখলাম যে প্রেসিডেন্ট হওয়ার জন্য রাজি না, পরবর্তীতে কিন্তু আমরা সেটা থেকে সরে আসি। তো ফলত আর্মি রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, এবং এই যে চুপ্পুর যে যাওয়ার পরে মেজর হাফিজকে দিয়ে কে করে, আমি জনগণকে এটার প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এখানে আরেকটা হলো রাজপথে হলেও ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আছে, ওনার নাম হলো মাহদি মনে হয়, হ্যাঁ মাহদি আমিন। তো ওনার হলো নতুন করে খায়েশ যাচ্ছে হলো শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য হলো রাস্তায় পোলাপাইন নামায়া দিছে আন্দোলন করে মিলনকে পদত্যাগ করানোর জন্য। আমি বলবো যে সরকারের মধ্যেই সর্ষের মধ্যেই ভূত আছে, এবং এই যে বাচ্চাদেরকে ব্যবহার করা হলো এটার পিছনে কিন্তু এই মাহদি আমিন দায়ী। তো আমরা চাইবো যে যারা এই ধরনের অস্থিতিশীল সৃষ্টি করে, এই ধরনের লোক যাতে শিক্ষামন্ত্রী ভবিষ্যতে না হইতে পারে। আর ক্যান্টনমেন্টের কোনো লোক আসলে রাষ্ট্রপতি হওয়া উচিত না। আমি মনে করি রাষ্ট্রপতির যে কার্যালয় এটাকে সামরিক কারখানা বানানো উচিত না। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বজন যিনি রয়েছেন, কোনো সিভিল সোসাইটির আমলাকেও, যেমন নাসিমুল গনির নামও আমরা শুনতে পাচ্ছি, তাকেও দেওয়া উচিত না, সজ্জন কাউকে দেওয়া উচিত। আমরা ওই সময় প্রপোজাল দিয়েছিলাম যে আমাদের সময় যদি রাষ্ট্রপতি হইতো বেগম খালেদা জিয়াকে আমরা অ্যাকসেপ্ট করে নিতাম, কোনো প্রবলেম ছিল না।
তো এই সময় হলো 7 জন যিনি রয়েছেন তাকে রাষ্ট্রপতি। তো বিএনপির কি করে আল্লাহ জানে, সে যখন প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার বা এই ধরনের রাশেদের মতন লোকদেরকে দিয়ে দেয়, রাষ্ট্রপতি যে আর কাকে বসাবে সেটা তো আমাদের কোনো কল্পনার বাইরে আরই। তো আপনারা বুঝতেছেন যে আমাদের হলো গ্রেট কনসার্নে আমরা রয়েছি। একদিকে বিজেপি চাচ্ছে অখণ্ড ভারত, অখণ্ড ভারতের মধ্যে তারা চাচ্ছে এখানে হলো বাংলাদেশকে তারা স্বাধীন করবে না। আমি যখন ইরানে গিয়েছিলাম, আমি ওইখানে অনেক ইন্ডিয়ান ডিপ্লোমেটের সাথে কথা বলেছিলাম। সেখানে সাবেক ফরেন মিনিস্টার ছিল, তারপরে ইন্ডিয়ান বিভিন্ন চিফ মিনিস্টার ছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তো তারা যেটা তাদের পলিসি আমি যেটা বুঝতে চেষ্টা করলাম, তারা বাংলাদেশে স্বাধীন করবে না, কিন্তু বাংলাদেশকে গরুর মতন সারাদিন হলো দুধ শোষণ করবে। এবং এই